যেটা যে ভয় পেয়ে কুটিয়ে আছে বলে মনে হয় এখানে, সেটা না। সোশ্যাল মিডিয়ায় যেটা যতটা বলছে যে প্রচন্ড ভয়ে আছি, ততটা ভয় কিন্তু লাগেনি। প্রথমে একটা মনের মধ্যে ভয় লাগছিল যে বলবো আমি ভারত থেকে এসেছি। নমস্কার, আপনার নাম? মৌমিতা বসু। আর ডেজিগনেশন হিসেবে কি থাকবে? হোম মেকার। হোম মেকার। কিছুদিন আগে বাংলাদেশ যাওয়া হয়েছিল, সেটা কি কিসের জন্য? আমার ওখানে বোনজির বিয়ে ছিল, মানে আমার দিদির মেয়ের বিয়ে ছিল, সেই বিয়ে বাড়ি উপলক্ষে গেছিলাম। আচ্ছা, মানে আমি বলতে চাইবো যে কিছুদিন আগে, মানে এখন বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডার থেকে শুরু করে পুরো মানে বিশ্ব রাজনীতি যাকে বলে উত্তাল, সেই বাংলাদেশে আমাদের একজন পশ্চিমবঙ্গবাসী যিনি গিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছেন, বিয়ে বাড়ি গিয়েছিলেন, যোগদান করেছেন। তো সেই বিয়ে বাড়িতে আমি জিজ্ঞাসা করার প্রথমে যে ওখানে সার্বিক পরিস্থিতি কিরকম দেখেছেন, আপনার চোখে কি ছিল? দেখুন, প্রথমে তো যাওয়ার আগে মানে আমার 15ই ডিসেম্বর 2024-এর 15ই ডিসেম্বর বিয়ে বাড়ি ছিল। তো যাবো টাবো, ভিসা টিসা সব পেয়েছি ঠিক, কিন্তু মানে শেষ মুহূর্তে আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় যাব। আচ্ছা, তো পরিস্থিতি দেখছি যাবো নাই, মানে প্রায় ঠিক করে ফেলেছি। যাওয়ার ঠিক 8 দিন আগে ওখানে বিএড কলেজের প্রফেসর আছেন, শামসুদ্দিন শিশির বাবু, ওনার সাথেও আমার পরিচিতি আছেন। ওনাকে জিজ্ঞেস করেছি যে স্যার কি পরিস্থিতি, দণ্ডমনে ভুগছি। উনি বলল না, আপনি মিডিয়ার এইগুলো দেখে দিদি ভয় পাবেন না, আসুন। এবং এত আন্তরিক, উনি বললে আপনি আসুন, আমার যেহেতু আমি আমার বয়স্ক মাকে নিয়ে যাব, আমার হাজবেন্ডও চিন্তা করছিল কি করে পাঠাবে একা, উনি বলল আমি মাসিমাকে ইয়েতে নিতে যাব এয়ারপোর্টে। মানে আপনারা দুজন গিয়েছিলেন, আপনি এবং আপনার মা? আপনার মায়ের বয়স কত? 65। এবং আপনি গেলেন এখান থেকে দমদম নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে আপনি গেলেন ঢাকা। ঢাকা থেকে পতেঙ্গার, মানে চট্টগ্রামের এয়ারপোর্ট পতেঙ্গার, সেখানে গিয়ে নেমেছি। এবং শিশির সাহেব নিজে এসছেন। এটা আমার কাছে একটা সত্যি খুবই মানে সম্মানের ব্যাপার। মানে তিনি তো বাংলাদেশী একজন, আমি সেটাই বলবো, তো বাংলাদেশী। এবং এই যে মানে বিভিন্ন রকম বলছে পরিস্থিতি উত্তাল, আমরা ভয় পাচ্ছিলাম যে হিন্দু মুসলিম মানে যেই সব যেগুলো আমরা আর কি সোশ্যাল মিডিয়াতে শুনছি, হ্যাঁ, তারপরে ভারতীয় বলে যে ভারতীয়দের ওপর আক্রোশ, এইগুলো সব মিলেই ভয় পেয়েছিলাম। যে আমি ভাবছিলাম যে আমি ওখানে বাইরে কথা বললে, হ্যাঁ, যদি এই ভারতীয় ইন্ডিয়ান বলে যদি কোনো রকম বিদ্বেষ হয় মানুষের মধ্যে, সেই জন্য খুবই ভয় পেয়েছিলাম। উনি নিজে আমাকে নিতে এলেন, নিয়ে ছেড়ে দিয়ে গেলেন। এই মানে আমার এই বাংলাদেশ যাওয়ার পেছনে ওনার একটা বিরাট অবদান। উনি যদি এই ভরসাটা না দিতেন, সত্যি যেতে পারতাম না। আপনি গিয়েছিলেন? হ্যাঁ বলুন। আমি গেছি এখান থেকে 12ই ডিসেম্বর। হ্যাঁ, না আমি জিজ্ঞাসা করবো যে আপনি গিয়েছিলেন আপনার কার? আমার দিদির মেয়ে, বোনজি। তার মানে আপনার দিদি ওখানে থাকেন, এবং আপনি এই প্রথম বাংলাদেশ গেছেন সেটা নয়, এর আগে বেশ কয়েকবার গেছেন। আমি এই 1 বছরে 3 বার গেলাম। আমার বাংলাদেশ মানে 2024 2023-এর 20 ডিসেম্বর প্রথম আমি বাংলাদেশ গেছি। সেই থেকে 2024-এর মানে লাস্ট যাওয়া হচ্ছে 12ই ডিসেম্বর। 3 বার গেছি আমি। আপনি 2020 আর 2025, 2024 না 23 ফার্স্ট কবে গিয়েছিলেন? 20 ডিসেম্বর 2023 ফার্স্ট গিয়েছিলেন। 2023 এবং 2024 আপনার কি ফারাক, কি পার্থক্য লেগেছে? সত্যি কথা বলতে মানুষজনের মধ্যে খুব ক্লোজলি দেখতে গেলে সেইভাবে পার্থক্যটা লাগেনি, কিন্তু হ্যাঁ একটু ভয় মানুষ পাচ্ছে যে কখন কি হবে। কিন্তু আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যেটা যতটা বলছে যে প্রচন্ড ভয়ে আছি, ততটা ভয় কিন্তু লাগেনি। আমি তো বিয়ে বাড়ির সব অনুষ্ঠান আনন্দ করলাম, এবং আমাদের সবাই করলো নিশ্চিন্তে আনন্দ করে করে। বিয়ে বাড়িতে মেনু কি ছিল? বিয়ে বাড়ির মেনু, ওদের তো অনেক রকম মেনু হয়। পমফ্রেট মাছের ফ্রাই, আরেকটা মাছের ভাজা, তারপরে ডিম, চিকেন, মাটন, পায়েস, আচার, মানে ওদের মেনু হচ্ছে এরকম, মানে সবকিছু মিলিয়ে একটা মেনু হয়। বাংলাদেশ মানে আমরা জানি নদী মাতৃক দেশ, তো মাছের একটা ব্যাপার থাকেই, মাছ থাকে, মানে সেটা আজকে মানে শুকনো মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, মানে সবেরই বিশাল বিশাল আয়োজন থাকে। এবং তার সঙ্গে যেটা থাকে ভর্তা। বিয়ে বাড়িতে কি ওরা ভর্তা থাকে?
সেটা আমাদের তো মানে যেহেতু বিয়ে বাড়িতে 4-4টে অনুষ্ঠান হয়েছে, তাতে 4টে অনুষ্ঠান মানে আমাদের যেহেতু মানে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে আমাদের বিয়েটা অনেকটা ভাগে হয়। মানে বিয়ের আগের দিন হয় একটা বস্ত্র অলংকার বলে একটা অনুষ্ঠান হয়, ছেলের বাড়ির এরা তত্ত্ব নিয়ে আসে, শাখা টাখা নিয়ে, মেয়েদেরও অধিবাস হয়, সেটা একদিন অনুষ্ঠান। তারপরের দিন বিয়ে, তারপরে তো যেমন বাসি বিয়ে, মেয়ের বিদায়, বউ ভাত, আবার রিসেপশন, আর একটা হয় জামাই ভাতা এবং বেয়াই ভাতা। আচ্ছা, মানে জামাই বেয়াইকে আলাদা করে, সেটাও একটা বেশ মানে ওখানের অনুষ্ঠানগুলো যেটা দেখলাম আমাদের মতো মানে সবগুলোই কোনো কিছু ছোট অল্পর ব্যবস্থা নেই। সব থেকে ন্যূনতম লোক সংখ্যা হচ্ছে 500 জন। আচ্ছা, হ্যাঁ, মানে এই বাদবাকি যে অনুষ্ঠানগুলো আলাদা আলাদা ইভেন্টে আলাদা আলাদা ভাবে আপনি বলছেন যে এক একটাতে 500 জনের উপস্থিতি থাকেই। আর বিয়েতে হয়েছে সেখানে আমি যেখানে গেছি 1300। আচ্ছা, হ্যাঁ, মানে সেটা আমরা ঠিক এখানে ইন্ডিয়ান লোকেরা ওটা কল্পনা করতে পারি না যে এতটা করে। আর এবং বিয়েতে যথেষ্ট আনন্দ হয়েছে, নাচ গান হই হুল্লোড়, মানে যেটা যে ভয় পেয়ে কুটিয়ে আছে বলে মনে হয় এখানে, সেটা না। হ্যাঁ, দিদি বারবার একটা কথা বলছে, যতই আমি বিয়ে বাড়ির দিকে যাচ্ছি ততবারই উনি বলছেন যে ভয় পেয়ে এটা কিছু হয়নি, ভয় পেয়ে ওটা কিছু হয়নি। তার মানে আমরা এখানে থেকে বসে কিন্তু দেখছি, ভাবছি যে বাংলাদেশ জ্বলছে। ওনার কথায় কিন্তু বাংলাদেশ এক একটা বিয়ে বাড়িতে এক একটা পার্টে পার্টে 500 জন 500 জন 500 জন, অর্থাৎ একটা বিশাল কর্মযজ্ঞ এবং বিশাল আনন্দ করে এসেছেন, এবং সেটা ওনার মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে। ওনার খুব ক্লোজ একজনের বিয়ে ছিল। তো আপনি কাকে দোষ দেবেন? যখন ওখান থেকে ঘুরে এলেন, এসে এখানে দাঁড়ালেন, আপনি ঠিক কাকে দোষ দেবেন? আপনার কি মনে হচ্ছে, নিজেকে, সোশ্যাল মিডিয়াকে, বাংলাদেশকে, ভারতকে, কাকে? দেখুন, সেইভাবে বলতে গেলে, কারণ আপনি তো কোথাও গিয়ে ফলস হলেও একটুখানি হয়েছেন, যে পজিশনে পড়েছেন, যে আপনি যেটা ভেবে ভেবে গিয়েছিলেন সেটা কিন্তু না ওনাদের দিক থেকে পেয়েছেন না এদিক থেকে। তাহলে কি আমি বলবো যে এই ক্ষেত্রে মিডিয়া একটা যদি স্বচ্ছ ভূমিকা নেয় তাহলে খুব ভালো হয়। বাংলাদেশ যে একদম শান্ত হয়ে আছে তা না, তাদের অর্থনৈতিক পরিস্থিতি সেইগুলো অনেকটা, মানুষের সেটা বলছে জিনিসের মূল্যবৃদ্ধি অনেক বেড়েছে, সেইগুলো তাদের একটা সমস্যা আছে, একদম যে নেই তা না। কিন্তু মিডিয়া যেইভাবে জিনিসটাকে প্রচার করছে সেইভাবে হচ্ছে না। আমার হচ্ছে যে ঘটনা যেটা হয়েছে সেইভাবেই দেখানো হোক। মিডিয়ার এই অপপ্রচারটার ক্ষেত্রে একটু হয়, কেন মানুষ বিভ্রান্ত হয়ে যায় কেউ। আর আরেকটা জিনিস থাকে যে যেমন হাতের 5টা আঙুল সমান না, প্রতিটা মানুষও সমান না, কিছু জনের মানসিকতা একরকম হয়, হ্যাঁ, কিছু জনের মানসিকতাও আবার আলাদাও হয়। ওখানে যেমন উগ্র মানসিকতা আছে বলতে, সেরকম এমন মানসিকতারও আছে যেখানে সবাই মিলেমিশেই চলে। আমি তো সবার সাথে মিলেমিশে, মানে আমি কোনো ইয়ে পাইনি, উল্টে সবাই যে ইন্ডিয়া থেকে এসছে, ভারত থেকে এসছে, এতটাই খুশি। কেন ভারত থেকে গেছেন বলে কোনো রকম আলাদা সেই জন্য না, মানে যেটা আমি ভয় পেয়ে গেছিলাম যে এই ভারতের বলে যেটা একটা যে ইন্ডিয়াকে ব্যান্ড করছে, তার আমরা নেব না, ওইগুলো একটা ভয় পাচ্ছিলাম। যে প্রথমে গিয়ে আমি ভাবছি যে আমি যে ওখানে সিএনজি করে ঘুরছি, যদি আমার সঙ্গে আত্মীয় স্বজন মানে লোকজন কেউ না কেউ থাকতো, কথা বলতে গিয়ে যেহেতু আমার কথার টোন আর ওদের কথার টোন আলাদা, প্রথমে একটা মনের মধ্যে ভয় লাগছিল যে বলবো আমি ভারত থেকে এসছি, হ্যাঁ, যেটা অনেস্টলি বলছি। কিন্তু তারপরে তারা আমার কথার টোন শুনে বুঝতেও পারছে। আমি মানে লোকাল সিএনজি করে গেছি, রিক্সা করে চড়েছি, সবই চড়েছি, কিন্তু সেই ভয়টা কিন্তু আমার ওখানে গিয়ে কেটে গেছে। মানে এই না যে না এ ভারত থেকে এসছে মানে একটা কিছু খারাপ, সেইটা ফেস করিনি। আপনি তো বলছেন যে অপপ্রচার বা এরকম কিছু বন্ধ হোক। আপনি নিশ্চয়ই জানেন যে চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের মিডিয়া, আর সেই এবং তারই একজন প্রতিনিধি হিসেবে আমি বসেও আছি আপনার সামনে এখন। তো এই চতুর্থ স্তম্ভ মানে একটা স্তম্ভ, মানে আমরা জানি যে একটা বাড়ি বানাতে গেলেও তার পিলার গুলোর কতটা গুরুত্ব। তো এরকম একটা চতুর্থ স্তম্ভের দিকে আঙুল আমরা তুলছি যখন, আপনার কি একটু ভাববো না যে ঠিক আমরা কি বলছি বা এরকম না? দেখুন, আঙুল তুলছি বলতে আমি কি বললাম, মিডিয়া নিশ্চয়ই দরকার, কেননা আমরা আজকালকার দিনে মিডিয়ায় আমাদেরকে কিন্তু দূরকে কাছে এনে দিয়েছে। আমরা সব জায়গার খবরাখবর মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি মিডিয়াকে ছোট করতে পারি না। কিন্তু যেহেতু আমরা প্রতিটা মানুষ, সাধারণ মানুষ সব আমরা মিডিয়ার ওপরই নির্ভর করে চলি, মিডিয়া আমাদের আজকাল অনেক কিছু, যে এই জিনিস আমরা হয়তো সবাই জানতে পারতাম না, অনেক তথ্য অজানা জিনিসকে আমাদের কাছে জানিয়ে দেয়, অনেক ঘটনা মিডিয়া থাকে বলেই আমরা জানতে পারছি, না হলে হয়তো সেই ঘটনাগুলো চাপা পড়ে যেত।
মিডিয়ার যে এই যে একটা বড় ভূমিকা আছে, আমার শুধু বক্তব্য হচ্ছে যে সেটা যেন একটু স্বচ্ছভাবে হয়। এই যে মিডিয়াতে কিছু জায়গায় দেখছি যে এমন হচ্ছে ঢুকতে পারবো না, এই না, হয়তো কিছুজন হামলা সেই মুহূর্তে যখন খুব পরিস্থিতি উত্তাল ছিল, গরম ছিল, হয়তো কিছু গরমে গরমে ইনসিডেন্ট হয়েছে, হয়নি আমি বলছি না, কিন্তু তারপরেও তো সাধারণ মানুষ সেখানে চলছে থাকছে। আমার আত্মীয়রাও বললো আয় অসুবিধা নেই, আমরাও তো রয়েছি, তারা তো নিত্য স্কুল যাচ্ছে, যে যার কর্মস্থলে যাচ্ছে করছে। কিছু কিছু সময় পরিস্থিতি একটু কঠিন হয়, কিন্তু তার মানে এই না যে একদমই খুব কঠিন। মিডিয়াকে আমার আগে সেটাই বলার যে মানে মিডিয়াকে আমি ছোট করছি না, মিডিয়ার যথেষ্ট গুরুত্ব আছে, কিন্তু মানে সঠিক জায়গাটায় থাকলে লোকের একটু চিন্তা ভাবনা করতে সুবিধা, আমাদের মতো সাধারণ মানুষদের। আমাদেরও তো কাজের মধ্যেই পড়ে যে সঠিক তথ্যটা দেওয়া, তো আমরাও সেই কাজটা সেই তথ্যটা সেই সঠিক তথ্যটা পরিবেশন করার চেষ্টা করলাম। নমস্কার।